flashback round. Flashback round, Bumada. Let's catch bull by the horn. প্রশ্ন দিয়ে কথা বলি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, সোমা, প্রথম প্রশ্ন। বুম্বাদা কোন কলেজ থেকে পড়াশোনা করেন? সেন্ট জেভিয়ার্স কলেজ। অপশন নেবে না? স্কটিশ চার্চ বা অন্য কিছু হতে পারে? হ্যাঁ, না, সেন্ট জেভিয়ার্স কলেজ। क्लास 10। क्या बात। মুম্বাদা, ছোটবেলার স্মৃতি, ছোটবেলায় বলতে গেলে যেমন 10 বছর, 11 বছর, 12 বছর। প্রচুর স্মৃতি, মানে ছোট্ট জিজ্ঞাসা, যে অনেকে জিজ্ঞেস করে যে ছোট্ট জিজ্ঞাসার কোনো কথা মনে আছে তোমার, কিন্তু আমার সেই অর্থে ছোট্ট জিজ্ঞাসার কথা খুব একটা মনে নেই, কারণ ওটা এত ছোটোবেলায় পাঠটা করেছিলাম, কিন্তু শুনে শুনে এখন একটু একটু করে হঠাৎ মনে হয় যে বোধহয় মনে পড়ে যায় টাইপ। মাধবী আন্টিকে মা বলা, আমাদের বাড়িতে শুটিং করা, মানে এইগুলো একটা ছোট্ট জিজ্ঞাসার গল্প। ছোটোবেলায় আমরা প্রথমে টালিগঞ্জে থাকতাম, তারপর একটা সময় আমরা দমদমে চলে গেছিলাম, এবং যেটা সবচেয়ে বড় স্মৃতি সেটা হচ্ছে যে আসলে আমরা পিটোপিটি ভাই বোন, আমি এবং আমার বোন। আমাদের মধ্যে যেটা সমস্যা হতো যে আমি ছোটোবেলায় কিছু করতে চাইলেই খুব স্বাভাবিকভাবেই আমি হয়তো এক্সারসাইজ করতে চাইতাম, ডাম্বেল করব, বা তখন এন্টার দ্য ড্রাগন রিলিজ করার পরে ব্রুসলি হব, এইগুলো করলেই আমার বোন সেগুলো করার চেষ্টা করতো। এবং মা এটা কিছুদিন ফলো করার পরে মা এসে আমাকে খুব স্বাভাবিকভাবে এটা বলতো যে তুমি ডাম্বেল তুলছো, তুমি এক্সারসাইজ করছো, তুমি ক্যারাটে কুংফু করছো, সব ঠিক আছে, তোমার বোনও যদি এগুলো করে তাহলে তোমার বোনের চেহারাটা মনোহর রাইচের মতন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমার বোনের বিয়ে দেওয়া যাবে না, সারা জীবন তোমার বোনকে বয়ে বেড়াতে হবে। এই ভয় আমার আস্তে আস্তে অনেকগুলো জিনিসের বোনের জন্য এরকমভাবে বন্ধ হয়ে যেত। মানে এটা আমার সঙ্গে আমার বোনের একটা রেগুলার একটা জায়গা থাকতো। এবং আমার ছোটোবেলার থেকেই সিনেমা দেখার একটা শখ ছিল। ছোটোবেলায় স্কুল, মানে মাকে না বলে না, বাড়ির থেকে পারমিশন নিয়ে আমরা সিনেমা যেতাম। ওই সিনেমাটা যাওয়ার মধ্যে আমাদের বাড়িতে এক কাকা ছিলেন, নিঙ্কা, তিনি একজন ছিলেন দাসমামা বলে, তিনি মারা গেছেন, চলে গেছেন। এদের দায়িত্ব থাকতো আমাদের সিনেমা দেখানো। এবং আমার বোন, আমাদের বাড়িতে একটু ছোটোবেলায় আইসক্রিম খাওয়ার একটু বারণ ছিল, আমাদের দুজনেরই একটু টনসিলের প্রবলেম ছিল। তো আমাদের মার ব্যাপার হচ্ছে তুমি যদি সিনেমা দেখো বোনকেও যেতে হবে। তো আমি মাকুকে ইনফ্যাক্ট সেই অর্থে দেখতে গেলে সারা সপ্তাহটা পটাতাম। আর ওর কন্ডিশন এটাই হতো, কারণ ওকে ছাড়া আমাকে দেবে না সিনেমা দেখতে। আমি সিনেমা দেখতে যাব, নতুন একটা কোনো ছবি রিলিজ করেছে অমিতাভ বচ্চনের বা কারোর, এবার আমি ওকে পটাতাম যে আজকে এই শনিবারটা যাব। ওর একটাই কন্ডিশন, তাহলে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। মানে এইটা ও কন্টিনিউসলি পুরো উইকটা ব্ল্যাকমেল করতো, যাতে আমি ওই বাড়ির বাইরে নিয়ে গিয়ে আমি আইসক্রিমটা খাওয়াই, তাহলে ও হ্যাঁ বলবে, তাহলে আমি সিনেমা যেতে পারবো। সে এতগুলো ইকুয়েশনের মধ্যে দিয়ে আমাকে সিনেমা দেখতে হতো। বিশ্বজিৎ চ্যাটার্জি ছেলে হওয়া অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? দুটোই আছে। মানে একটা ছিল যে আমি কখনো যদি কারোর কাছে কাজ চাইতে গেছি তো বলেছে তুই তো বিশুর ছেলে, তোকে ভালো রোল ছাড়া দেওয়া যাবে না। তখন আমার এমন অবস্থা, খারাপ রোলই দিয়ে আমি প্রুফ করে ছাড়ি, এরকম একটা ব্যাপার। আমাকে জায়গা দাও, জাস্ট গিভ মি ওয়ান সিন রোল, একটা সিন করতে দেওয়া। কিন্তু সেটা একটা ডিজায়ার, তুই তো বিশুর ছেলে, তোকে ভালো রোল দিতে হবে, ওইটা ছিল। আবার অ্যাডভান্টেজ এটাও ছিল যে, যেটা একটু আগেও বলছিল, যে অনেকের কাছে পৌঁছানোটা তো আমার কাছে একটু সহজ ছিল, যে যেহেতু আমার বাবার একটা নাম, সবাই আমায় চেনে, আমার একটা পরিবারের মতো। সো সেই জায়গাটা অ্যাডভান্টেজ ছিল, যে কারোর সঙ্গে দেখা করতে যাওয়া বা কাউকে গিয়ে অ্যাপ্রোচ করা। বাট আমার নিজের ধারণা না, এটা মানে সবাই জানে, আই টুক মাই এন্টার কেরিয়ার ইন দ্য ওয়ে, একটা নতুন নিউ কামার এসে, মানে আমি দমদম থেকে S10-এ করে টালিগঞ্জে যেতাম, অ্যাক্টিং করতে গেছি ফ্লোরে, শুটিং করেছি, S10-এ করে বাড়ি ফিরে গেছি। কখনো কখনো যখন খুব বেশি টায়ার্ড হয়েছে, আমাদের বাড়িতে গাড়ি থাকতো, আর আমাকে শ্যামবাজার থেকে পিক আপ করে আমার মা নিয়ে আসতো বাড়িতে। সো আই ডিড এভরিথিং জাস্ট লাইক এ নিউ কামার। লাস্ট when you spoke to your 500 dad, টাকার মাইনেতে চাকরি করেছি। মানে আমি 500 টাকা মাসে মাইনে পেয়ে কি চাকরি করছো? স্টার থিয়েটার অ্যাক্টিং করেছি, বৃহস্পতি শনি রবি, চাকরি তো ওটা। মানে বৃহস্পতি শনি রবি তখন একটা নাটক হতো 500 টাকা, এবং মাস কাবারই আমার মাইনে ছিল 500 টাকা। সো you miss those days? ভালো। হ্যাঁ, তখন আমার স্ট্যান্ডার্ড হেরার গাড়ি ছিল। ওই গাড়িটা আমার প্রথম নিজে কিনেছিলাম, টাকা জমি এবং সেই স্ট্যান্ডার্ড হেরারটা মনে হতো আমার কাছে তখন ওটা সামথিং। আমার এখনও মনে আছে, আমি দমদম থেকে ওই যে বাইপাস থেকে নামার পরে যে ক্যাপিটালটা যে রাউন্ডটা আছে, সেখানে আমার হেরাল্ডটা একবার একটা বড় বাস লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড আই ফট, মানে আমি গাড়ির থেকে নেমে বাস ড্রাইভারকে মারামারি করেছিলাম।
মানে আসলে কিছুই না, মারামারিটা ছিল আমার গাড়িটাকে লাগাতো, তখন গাড়িটা আমার প্রাণ ছিল। তো আর এটা আমার প্রথম গাড়ি ছিল, নিজের কেনা প্রথম গাড়ি। তো সেই দিনগুলো নিশ্চয়ই মিস করি। এবং ওই থিয়েটারে যাওয়া, হ্যাঁ। যেটা তুমি এক্ষুনি বলছিলে, ওই থিয়েটারটাই কিন্তু আমার কাছে একটা ওই রিক্রিয়েশন বলো বা আমার মানে কাজের সঙ্গে সঙ্গে একটা, ওটা ক্লাবের মতন। বৃহস্পতিবার আসছে, সবাইকে আবার মিট করবো, শনি রোববার ডাবল শো, ইট ওয়াজ এ ফান। কারণ আমার এই থিয়েটার করতে করতেই আমাকে শ্রী বিমল রায় দেখে আমার দুটি তুমি জানো বিশ্বদার ডিরেকশন আমিও থিয়েটার করেছি। তাই? হ্যাঁ। আচ্ছা, যে বোম্বেতে যখন হ্যাঁ, ওনার ডিরেকশনে আমি যখন কলেজে ছিলাম আমি করেছি, তো একটা বাংলা প্লে করেছিলাম। আচ্ছা, আমি কয়েকটা জিনিস, আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তারপর আবার গল্প হবে। সেকেন্ড প্রশ্ন, বুম্বাদা কোন ইনস্ট্রুমেন্টটা বাজাতে জানেন? অপশন দেবেন না? অপশন দেবো? দেবো অপশন? হ্যাঁ। অপশন অপশন এ বাঁশি, অপশন বি ড্রামস, অপশন সি ম্যান্ডোলিন, অপশন ডি সিতার। বাঁশি। বাঁশি বাজাতে জানেন বুম্বাদা? আমার যতটুকু মানে মন বলছে বাঁশিই হবে। সঞ্জয়ের মন বলছে বাঁশি, বুম্বাদা ঠিক বলছে ওর মনটা, সঞ্জয়ের কি ভুল বলছে? মাইনাস হয়ে যাবে কিন্তু। বলে আর কি হবে? এলিমিনেট হয়ে যাবো। কি বলবো বুম্বাদা? এই উত্তরটা আমি জানি না গো, তোমাকেই দিতে হবে উত্তরটা। ড্রামস। ড্রামস, সুপারব। এটা কবে শিখেছো? ছোটবেলায়? ছোটবেলায় আমাদের দল ছিল তুফান মেলোডি। -5 সঞ্জয়, বাঁশি না ড্রামস, -5। এটা একটু শক্ত প্রশ্ন করেছেন ওরা, হ্যাঁ একটু শক্ত প্রশ্ন করেছে। ফ্যান, তোমার জানা তো উচিত। তা উচিত, কিন্তু এটা একটু শক্ত। আর তোমার লাইফে কিন্তু এটা অনেকবার লাইফ ইজ অনেক জায়গায় বলেছি আমি, বলেছো না? জানতো। হ্যাঁ, কারণ আমার ওদের ওই তুফান মেলোডিতে উত্তম জেঠু গান গেয়েছেন, মানে আমার বাবা উত্তম জেঠু এসব গান, মানে আমাদের একটা ভালো ব্যান্ড ছিল, নাম ছিল তুফান মেলোডি। এবং আমি ছিলাম সে টিমের সবচেয়ে ছোট। এবং তবলা, ড্রাম, আমি রাধাকান্ত নন্দীর কাছে তবলাও শিখেছি একসময়। সো তবলা, ড্রাম, ঢোল এগুলো মোটামুটি পারি। ড্রামটা আমি অনেক দিন চালিয়ে গেছি। আচ্ছা বুম্বাদা, ফার্স্ট ছোট্ট ছোট্ট, এখন সময় কম, তো আমরা ডিফাইন কয়েকটা রিলেশনশিপ তোমার লাইফে ডিফাইন করো। ইউ অ্যান্ড ইউর মম, তুমি আর তোমার মা। মোস্ট প্রেশিয়াস বলবো, বা she was like my mentor. Ma was the most important lady in my life. শুধু ওনাকে লেডি বলবো না, মানে she has made, জন্ম দিয়েছে তার না, মানে the time when I really took over everything and I started growing in my own way, she was the biggest support and she was everything. But only the thing is যে হ্যাঁ, উনি প্রসেনজিতের সাকসেসটা দেখে গেছেন। আসলে কি, যখন উনি স্টুডিওতে যেতেন এক সময়, ওনার সঙ্গে ইন্ডাস্ট্রির ভীষণ সম্পর্ক সবার ভালো ছিল। কারণ মানে অনেকেই থাকেন যে তাদের স্ত্রী, মানে আমার বাবার স্ত্রী হিসেবে না, অনেকের সঙ্গে সম্পর্ক ইন্ডাস্ট্রির থাকে না, কিন্তু উনি যে ছবি প্রডিউস করেছেন, ইন্ডাস্ট্রির সঙ্গে একটা ভীষণভাবে যোগাযোগ। যে কারণে মারা যাওয়ার সময় প্রায় আমাদের টালিগঞ্জে কোনো কাজ হয়নি, মানে মাকে এত লোকে ভালোবাসতো, সব জেনারেশন, বড়রা, মার, মানে আমার বাবার সময়কার, তারপরে আমাদের জেনারেশন। মানে এটা বলতেও, এটা অনেকে হয়তো জানেন যে আমার মার কাজ আমি আর তাপস একসাথে বসে করেছি। সো শি ওয়াজ সো মাচ লাভড বাই এভরিওয়ান। এটার বাইরেও যেটা বলছি, যে যখন আমার মা যেতেন টালিগঞ্জে কাজ করতে, তখন উনি যেতেন বিশ্বজিতের স্ত্রী হিসেবে। সো অফকোর্স শি ইউজ টু গেট লট অফ রেসপেক্ট অ্যান্ড লাভ। একটা সময় উনি ইন্ডাস্ট্রিতে গেছেন যেখানে আমার প্যাক আপ হয়ে গেছে, আমি আমার মা জামা কাপড় নিয়ে টালিগঞ্জের মোড়ে এসে ট্যাক্সি ধরে বাড়ি ফিরেছি। আবার একটা সময় এরকম হয়েছে যখন উনি প্রসেনজিতের মা হয়ে স্টুডিওতে ঢুকেছেন, শি গট ব্যাক হার রেস্পেক্ট। কিন্তু আমার একটাই কষ্ট, যেটা আমার কেরিয়ারের সবচেয়ে, যেটাকে আমি বলবো যে একটা প্রাইম টাইম, মানে যখন আমি চোখের বালিও করছি, প্রতিবাদও করছি, লাস্ট 8, 9, 10 ইয়ার্স অফ মাই ক্যারিয়ার, সেটা উনি দেখে যেতে পারেননি। বাট আমার মনে হয় উনি যেখানেই আছেন, শি মাস্ট বি হ্যাপি সিইং দ্যাট ছেলে ইজ ডুইং ওয়েল। তুমি মিস করো? ইয়েস, অফকোর্স। আমি মিস করি, মানে কি, আমি এখনও আমার কোনো প্রবলেম হলে চোখ বন্ধ করে ওনাকেই স্মরণ করি, দ্যাটস ইট। আমার সঙ্গে আমার ওর বেশি কিছু হয় না, আমি এর বেশি পারি না কিছু করতে। তোমার বাবা? অফকোর্স আমার জীবনে আমার বাবার অবদান
যদি বলা হয় একজন বাবা হিসেবে তার যে কর্তব্য বা তার যেটা করা উচিত সেটা হয়তো অনেক জায়গায় তিনি তার মতন করে উঠতে পারেননি। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় এভরিবডি শুড লিভ দেয়ার ওন লাইফ তার মতন করে। কারণ আমার বাবার আমার মার সাথে কি সমস্যাটা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে এটা বিচার করার কোনো অধিকার আমার আছে বলে আমি মনে করি না। এটা একটা ফ্যাক্টর, এটা হয়েই থাকে, আমাদের প্রত্যেকের জীবনে হয়েছে। যে কারণে আমি মনে করি তিনি যেখানেই আছেন ভালো থাকুক, ভালো থাকবেন, আমরা সেটাই চাই। কিন্তু আমার বাবার অভিনয়ের জায়গায়, কাজের জায়গায় আমার নিশ্চয়ই তিনি একজন বাঙালি হয়ে একটা সময় বম্বেতে তিনি মানে দাপিয়ে কাজ করেছেন বড়োভাবে, এবং যেখানে খুব ডিফিকাল্ট একটা সেই সময়টা ছিল যে অন্য স্টেট থেকে একটা নায়ককে গিয়ে সেখানে কাজ করা। পরবর্তীকালে অনেক পরে মিঠুন দাস এইভাবে সাকসেসফুল একটা হিরো হয়েছেন। ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আমি মনে করি যে এটা তার একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট গুড লুকিং পার্সন সবাই, হি ওয়াজ মোস্ট মানে এত সুন্দর দেখতে। কিন্তু আমার বাবার সম্পর্কে যেটা বারবার মনে হয়েছে যে তিনি তার কাজ যখন দেখেছি পরবর্তীকালে, আমি ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে তিনি কোথাও তার কাজের মধ্যে তার ওই গুড লুকিং এলিমেন্টটা হয়তো কোথাও কোথাও তাকে ডমিনেট করেছে, যে কারণে উনি একটা পয়েন্টে গিয়ে নিজেকে নিয়ে আর এক্সপেরিমেন্ট করেননি। এরকম অনেকেই আছে একটা জায়গায় মানে, হ্যাঁ, আদারওয়াইজ একটা সময় কিন্তু বম্বেতে বলা হতো হি ওয়াজ এ ভেরি নর্মাল অ্যাক্টর। তো হ্যাঁ, ওনার যেরকম আমি ফিল্ম লাইক রাহাগীর বা ফিল্ম লাইক কুহেলি, অসাধারণ অভিনয়, অসামান্য অভিনয়, সেই ছবিগুলো যেরকম দেখতে ভীষণ ভালো লাগে। ওর কিছু কিছু ছবি আছে আমার মনে হয় যে এই জায়গাগুলো আরও ভাঙতে পারতো। দ্যাটস ইট। ওয়াই আই এম আস্কিং, আমাকে থামিয়ে দিই কিন্তু বেশি লিমিট ক্রস করে গেলে, কিন্তু আমি একটা পরিচালক, তো আমি মানে জানতে চাই গল্পটা, একটা সাইকোলজি জানতে চাই কি হয়। তুমি যে আজকে ইউ আর এ ভেরি ইন্ডিপেন্ডেন্ট, হার্ড ওয়ার্কিং, তুমি একজন মানুষ। আই থিঙ্ক সামওয়্যার চাইল্ডহুড ইজ, আমার মনে হয় যেমনি সিনেমাতে বলে না, সিনেমার ফার্স্ট হাফটা যেমনি হবে সেকেন্ড হাফটা অমনি হবে, মানে যদি ফার্স্ট হাফটা ভালো হয় সেকেন্ড হাফটা, তো লাইফের ফার্স্ট হাফ ডিসাইড করে হাউ ইউর সেকেন্ড হাফ শুড বি। তোমার কি মনে হয় তোমার কাইন্ড অফ পার্সন ইউ আর, ইজ ইট সামওয়ে ইউ হ্যাভ ম্যাচিওর, তুমি বলেছো কিছুক্ষণ আগে যখন তো বাবা মা সেপারেট হয়ে যান, দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাইম। ডু ইউ থিঙ্ক দোজ ডিফিকাল্ট টাইমস ওয়্যার ইউনো, ওটার জন্যই তুমি আজকে এমনি মানুষ? ডিফিকাল্ট টাইম, ইনফ্যাক্ট সেই সময় ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে এটা যে আমি বলবো যে আমি সেই সময় ভীষণ বুঝে উঠেছি বা বুঝে উঠতে পেরেছি তা নয়, কিন্তু এক একটা সিচুয়েশন আমাকে বুঝিয়ে দিয়েছে। মানে যেন আমি বলতে পারি যে একটা সার্টেন টাইমে আমার উপায় ছিল না, মানে উই হ্যাড টু লাইক অ্যারেঞ্জ একটা বিয়ের ব্যবস্থা আমাদের করতে হয়েছিল আমার বোনের। তো সেটা একটা সময় আমাকে ম্যাচিওর করেছে। একটা সময় এটা হয়তো একটা সাপোর্টের মধ্যে হয়, একটা অদ্ভুত সাপোর্ট মানুষ পায়, সেই সাপোর্টটা হয়তো যতটা আমার পাওয়ার কথা ছিল সেই সময় আমি পাইনি। কিন্তু সেই জায়গাগুলোর থেকে দাঁড়িয়ে আজকে এসে মনে হয় যে মেবি দ্যাট হ্যাজ হেল্প মি, দ্যাটস ইট। বাবাকে ক্ষমা করেছো? একদম। আমি প্রথমত আমি ক্ষমা করার কেউ নই, এবং আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমাদেরও প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা হয়েছে। আমি যদি মনে করে থাকি যে হি ওয়াজ দি অনলি পার্সন ইন দিস আর্থ হু হ্যাজ ডান দিস, ইটস নট দ্যাট। ওনার কোনো জায়গায় সমস্যা হয়েছে, একটি মানুষের তার নিজের মতন বাঁচার অধিকার আছে, সেই পথটা তিনি বেছে নিয়েছেন। তাতে মানুষের একটু ভুল ত্রুটি হবেই, সো দোজ আর নট ভেরি ইম্পর্ট্যান্ট। আর তাই জন্য সেখান থেকে ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। আমরা সবাই চাইবো যে উনি, আমি যেটা চাইবো যে যতদিন থাকবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন। আমার বাপির উপর অভিমান একটাই, সেটা বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, বাংলা টিভি, হিন্দি টিভির জন্য নয়, উনি কাজটা মনে হয় আরও কিছুদিন করতে পারতেন। ওনাকে সবাই এত ভালোবাসেন, প্রত্যেক ধরনের পরিচালক ওনাকে ভালোবাসতেন। মানে বাপি, সৌমিত্র কাকু এরা তো সব একই বয়সী। ওইখান থেকে আমার মাঝে মাঝে মনে হয় উনি হয়তো কাজের মধ্যে থাকলে তাকে আমরা হয়তো, আমি না পেলেও আমরা আমাদের মতন করে আরও বেশি পেতাম। ঠিক আছে, আরও তোমার সব রিলেশনশিপ নিয়ে কথা হবে, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট সারপ্রাইজ। মোদা দিয়ে রিমোটটা কোথায় দেখি।
আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে